সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল দিবা শাখা। গত পর্বে আমি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের সেটের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় পর্বে সেটের একটা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। এই সৃজনশীলটা উদ্দীপকটা বোর্ডে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সার্বিক সেট U equal to x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা A equal to x belongs to n such that 2 less than or equal x less than or equal 7, B equal to x belongs to n such that 3 less than x less than 6, C equal to x belongs to n such that x square greater than 5 এবং x cube less than 130। কত বলা হয়েছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কিন্তু তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এখানে এই সেটের যে শর্ত দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। যদি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেটের মান দেওয়া থাকে তাহলে প্রথমে আগে ইউনিভার্সাল সেটের উপাদানগুলো বের করতে হবে, কারণ ইউনিভার্সাল সেটের উপাদানগুলোর উপর ভিত্তি করে A B C এই সেটের উপাদানগুলো নির্ভর করবে। ইউনিভার্সাল সেটে দেওয়া আছে x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা এগুলো হবে স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা 1 2 3 4 5 6 এগুলা শূন্য ব্যতীত সকল সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে থেকে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো হবে ইউনিভার্সাল সেটের উপাদান। তাহলে প্রথমে আমরা ইউনিভার্সাল সেটের উপাদানগুলো বের করি। দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা। তাহলে উপাদানগুলো হবে 1 3 5 7 11 ইত্যাদি। বিজোড় স্বাভাবিক সংখ্যা এগুলা 1 3 5 7 11 13 15 17 অসংখ্য বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো আছে। তো পরের উপাদানগুলো বোঝানোর জন্য ডট ডট দেওয়া আছে। এবার এই সেটের উপাদানগুলো আমরা আলাদা করব এবং A equal to x belongs to n such that 2 less than or equal x less than or equal 7। যে সকল স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় অথবা 2 এর সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান তাদের সেট। এই হিসাবে এখানে উপাদানগুলো হয় 2 থেকে 7 পর্যন্ত। তার মানে উপাদানগুলো হওয়ার কথা 2 3 4 5 6 7। কিন্তু যেহেতু ইউনিভার্সাল সেটের উপাদানগুলো দেওয়া আছে তাহলে A B C প্রত্যেকটা সেটের উপাদান অবশ্যই ইউনিভার্সাল সেটের ভিতরে থাকতে হবে। আর ইউনিভার্সাল সেটের ভিতরে যেহেতু জোড় সংখ্যাগুলো নাই তাহলে এই 2 4 6 জোড় সংখ্যাগুলো এই সেটের উপাদান হিসেবে গণ্য হবে না। তো আমরা যদি জোড় সংখ্যাগুলো বাদ দেই 2 4 6 এগুলো বাদ দেই তাহলে আমাদের আর থাকতে আছে 3 5 7। তাহলে এই সেটের উপাদান হবে 3 5 7। এটাই এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং যদি সেটের একাধিক উপাদান থাকে তাহলে উপাদানগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। এখানে এই সেটের উপাদান আছে 3টা, এই 3টাকে একটা সেট দ্বারা প্রকাশ করা হয়েছে আর উপাদানগুলো পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়েছে। হতে বলা হয়েছে a প্রাইম, প্রথমে a প্রাইমের মান নির্ণয় করতে বলা হয়েছে। a প্রাইম দ্বারা বোঝানো হয়েছে a এর পূরক সেট নির্ণয়। a প্রাইম দ্বারা বোঝানো হয়েছে a এর পূরক সেট নির্ণয়। তো পূরক সেটের সংজ্ঞাটা আমি গত ক্লাসে বলেছিলাম। পূরক সেট হচ্ছে যদি U একটি সার্বিক সেট হয় এবং A তার একটি উপসেট হয়
তাহলে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেট গঠিত হবে তাকে এ সেটের পূরক সেট বলা হয়। এ সেটের পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি, যদি ইউ একটি সার্বিক সেট হয় এবং এ তার একটি উপসেট হয়, তাহলে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেট গঠিত হবে তাকে এ সেটের পূরক সেট বলা হবে। তাহলে এ প্রাইম মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সাল সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হবে সেটাই হবে এ সেটের পূরক সেট। পরের অংশে বলছে সি মাইনাস বি নির্ণয় করো। এটাকে সেটের অন্তর বলা হয়। সেটের অন্তর হচ্ছে যদি এ এবং বি দুইটি সেট হয়, তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হবে ওই সেটকে এ এবং বি সেটের অন্তর বলা হয়। এ এবং বি সেটের অন্তরকে এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয় অথবা এ বাদ বি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে বলছে সি এবং বি সেটের অন্তর বের করার জন্য, অর্থাৎ সি সেটের উপাদান থেকে বি সেটের উপাদানটা বাদ দিলেই আমাদের সি মাইনাস বি এর উপাদানগুলো পাওয়া যাবে। তাহলে এই ক্ষয়ের অঙ্ক করতে হলে আমাদের ইউনিভার্সাল সেটের মান লাগবে, এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। এর মধ্যে থেকে ইউনিভার্সাল সেট এবং এ এর উপাদানগুলো আমরা কতে পেয়ে গেছি। হতে এসে আমরা বি এবং সি কে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এরপরে আমরা সি মাইনাস বি এর মানটা নির্ণয় করতে পারবো। তো প্রথমে লেখো ক হতে পাই ইউনিভার্সাল সেট ইকুয়াল টু 1 3 5 7 11 ডট 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 এবং a ইকুয়াল টু এর মানটা পেয়েছিলাম 3 5 7। এবার আমাদের b এবং c কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেওয়া আছে b equal to x belongs to n such that 3 less than x less than 6, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 3 থেকে বড় 6 থেকে ছোট তাদের সেট। তো 3 থেকে বড় 6 থেকে ছোট এর ভিতরে আছে 4 এবং 5, কিন্তু 4 সংখ্যাটা ইউনিভার্সাল সেটের ভিতরে নাই। তাহলে 4 সংখ্যাটা বি সেটের উপাদান হিসেবে গণ্য হবে না। তাহলে বি সেটের উপাদান হবে শুধু 5। আমি আবার বলছি, যে উপাদানগুলো ইউনিভার্সাল সেটের ভিতরে থাকবে না ওই উপাদানগুলো এ বি সি এর উপাদান হিসেবে গণ্য হবে না। এখানে বলছে স্বাভাবিক সংখ্যার মানটা হবে 3 থেকে বড় 6 থেকে ছোট। 3 থেকে বড় 6 থেকে ছোট এর ভিতরে দুইটা স্বাভাবিক সংখ্যা আছে, একটা হলো 4 আর একটা হলো 5, কিন্তু 4 হলো জোড় স্বাভাবিক সংখ্যা। এই জোড় স্বাভাবিক সংখ্যা ইউনিভার্সাল সেটের ভিতরে নেই। ইউনিভার্সাল সেটের ভিতরে হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, সেজন্য 4 এই উপাদানটা বাদ যাবে আর আসবে শুধু 5। c equal to বলছে x belongs to n such that x square greater than 5 এবং x cube less than 130, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ হবে 5 অপেক্ষা বড় এবং ঘন হবে 130 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে c সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এবং c equal to x belongs to n such that x square greater than 5 এবং x cube less than 130, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এটা বলছে x belongs to n, অর্থাৎ x is a member of n, x হবে স্বাভাবিক সংখ্যার একটি সদস্য। তো স্বাভাবিক সংখ্যার সদস্য কারা? 1 2 3 4 5 6 7 এই মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। এখানে n equal to 1 2 3 4 5 6 এগুলো হবে স্বাভাবিক সংখ্যার সদস্য।
তো যেহেতু বলছে x belongs to n, তার মানে x এর মানটা এই স্বাভাবিক সংখ্যাগুলো নেওয়া যাবে। x is a member of n, তাহলে x এর মান আমরা 1 বসাই দেখি। এখন x = 1 হলে আমাদের শর্ত দিছে বর্গটা হতে হবে, x এর বর্গ হতে হবে 5 অপেক্ষা বড় এবং ঘন হতে হবে 1/3 অপেক্ষা ছোট। তো x = 1 হলে x² = 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। এখন বর্গ আসছে 1, আমাদের বলছে বর্গটা 1 থেকে বড় হতে হবে, কিন্তু 1 তো 1 থেকে বড় নয়, তাহলে লেখা হবে does not greater than 5 এবং x³ = হবে 1³ 1³ মানে 1। শর্তটা দিছে হোল কিউবের মান হতে হবে 130 অপেক্ষা ছোট, তো 130 অপেক্ষা ছোট, এটা ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে x = 1 হলে শর্ত একটা মানছে আর একটা শর্ত মানে নাই, তাহলে x = 1 মানটি গ্রহণযোগ্য নয়। এবার আমরা বসাবো x = 3। এখন x = 2 কেন বসাবো না? x = 2 দিয়ে যদিও শর্ত দুইটা মানে, যদি মানে কিনা জানি না, মানবে না, যদিও মানে, তাহলে x = 2 মানটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ x = 2 হচ্ছে জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, আর জোড় স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো ইউনিভার্সাল সেটের ভিতরে নাই। তাহলে আমরা 2 4 6 এই মানগুলো না বের করলেও কোনো অসুবিধা নাই, আমরা x = 3 বসাবো। x = 3 হলে x² হবে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 9 হচ্ছে 5 থেকে বড় এবং x³ হবে 3³ 3³ হচ্ছে 27, এটা 130 থেকে ছোট, এটা ঠিক আছে। এবার বসাবো x = 5, 4 বসাবো না, কারণ 4 তো ইউনিভার্সাল সেটের ভিতরে নাই, 4 দিয়ে শর্ত মানলেও এটা সি সেটের উপাদান হিসেবে গণ্য হবে না। তো 5 হলে x² হবে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 25 এটা 5 থেকে বড়, ঠিক আছে, এবং x³ হবে 5³ মানে 125, এটা 130 থেকে ছোট, ঠিক আছে। এবার যদি আমি x = 7 বসাই, তাহলে হোল স্কয়ারের শর্তটা মানবে আর হোল কিউবের শর্তটা মানবে না, তাহলে আর বের না করলেও অসুবিধা নাই। তাহলে সি সেটের উপাদান সংখ্যা শর্ত কোন দুইটা মানছে? 3 এবং 5 এর ক্ষেত্রে শর্ত দুইটা প্রযোজ্য। 7 ইচ্ছা করলে দেখাইতে পারো। x = 7 হলে x² হবে 49, এটা 5 অপেক্ষা বড়, এবং x³ হবে 7³ মানে 343, 343, এটা 130 থেকে ছোট নয়, does not less than 130। তাহলে 3 এবং 5 এর ক্ষেত্রে বর্গের শর্ত মানছে, ঘনের শর্ত মানছে, তাহলে সি সেটের উপাদান হবে, সুতরাং নির্ণয় সেট c = 3 5, অর্থাৎ আমরা ইউনিভার্সাল সেটের উপাদান a এর উপাদান, b এর উপাদান এবং c সেটের উপাদান সংখ্যা পেয়ে গেলাম। এবার প্রথমে বলছে a প্রাইমের মান নির্ণয় করতে। এখন a প্রাইম মানে ইউনিভার্সাল সেট মাইনাস a, অর্থাৎ ইউনিভার্সাল সেটের উপাদান থেকে এর উপাদান সংখ্যা বিয়োগ। ইউনিভার্সাল সেটের উপাদান ছিল 1 3 5 7 11 এগুলো, মাইনাস a সেটের উপাদান হচ্ছে 3 5 7। a সেটের উপাদানগুলো থেকে এই ইউনিভার্সাল সেটের উপাদানগুলো থেকে a সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এখান থেকে বাদ দিতে হবে 3 বাদ দিতে হবে, 5 বাদ দিতে হবে, 7 বাদ দিতে হবে। 3 5 7 এই তিনটা উপাদান যদি আমরা বাদ দেই, এখানে 9 উপাদানটা আছে, 9 11, তাহলে যদি আমরা এখান থেকে 3 5 7 টা বাদ দেই, তাহলে আমাদের থাকতে আছে 1 9 11, 1 9 11। এই এগুলোর পরও আরো অসংখ্য বিজোড় উপাদান আমাদের থাকবে, যেহেতু ইউনিভার্সাল সেটের ভিতরে অসংখ্য বিজোড় উপাদান আছে, সেজন্য আমরা এই ডট ডট দিয়ে দেব, আরো অসংখ্য বিজোড় উপাদান আছে বোঝানোর জন্য। পরের অংশে বলছে c - b নির্ণয় করো। আবার c - b = c
সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 5 মাইনাস বি সেটের উপাদান হচ্ছে শুধু 5। তাহলে 3 5 থেকে এই 5 বাদ দিলে আমাদের আর থাকবে শুধু 3। এটা হচ্ছে সি মাইনাস বি এর উপাদান সংখ্যা শুধু 3। গতে বলা হচ্ছে বি ক্রস সি নির্ণয় করো এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে হলে আমাদের এ এর মান, বি এর মান, সি এর মান সবগুলো মান লাগবে। এ এর মানটা আমরা কত পেয়েছি, বি এবং সি আমরা কত পেয়েছি, এই মানগুলো আমরা প্রথমে নিয়ে আসব। ক হতে পাই a equal to 357, a equal to 357। খ হতে পাই b equal to 5 এবং c equal to 35। এখন প্রথমে আমরা b কার্টেসিয়ান গুণফল নির্ণয় করব। এখন b ক্রস c equal to b এর উপাদান হচ্ছে 5 ক্রস c এর উপাদান হচ্ছে 35। গুণের কার্টেসিয়ান গুণকের ক্ষেত্রে 5 এর সাথে 3 একবার আসবে, 5 এর সাথে 5 একবার আসবে। তাহলে 5 3, 5 এর সাথে আবার 5 আসবে, সবটাকে একটা সেট দ্বারা আবদ্ধ করে দেব। এটা b ক্রস c এর মান পাওয়া গেল। এবার বলছে পাওয়ার অফ a ইন্টারসেকশন c নির্ণয় করো, অর্থাৎ a ইন্টারসেকশন c এর শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে। a ইন্টারসেকশন c এর শক্তি সেট নির্ণয় করতে হলে প্রথমে আমাদের a ইন্টারসেকশন c এর মানটা আগে আমাদেরকে বের করতে হবে, স্যাডো সেট বের করতে হবে। এরপরে a ইন্টারসেকশন c এর উপসেট নির্ণয় করতে হবে, উপসেটের সেটকে তার শক্তি সেট বলা হয়। তো প্রথমে আমরা a ইন্টারসেকশন c এর মান বের করি। আবার a ইন্টারসেকশন c এর উপাদান হচ্ছে 357 ইন্টারসেকশন c এর উপাদান হচ্ছে 35। ইন্টারসেকশনের বাংলা হচ্ছে শ্যাডো সেট। শ্যাডো সেট হচ্ছে যদি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তার শ্যাডো সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তার শ্যাডো সেট বা ইন্টারসেকশন বলা হয়। অর্থাৎ যে উপাদানগুলো উভয় সেটে থাকবে এই উপাদানগুলোই হবে তার শ্যাডো সেট। যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তার শ্যাডো সেট হবে পাকা সেট। আর দুইটি সেটের শ্যাডো সেট যদি পাকা সেট হয় তাহলে ওই সেট দ্বয়কে পরস্পর নিশ্চেদ সেটও বলা হয়। তাহলে এই দুইটা সেটের মধ্যে আমরা দেখি সাধারণ উপাদান আছে কিনা, উভয় সেটে আছে কিনা। 3 প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটেও আছে। 5 প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটেও আছে। কিন্তু 7 প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই। তাহলে 7টা শ্যাডো সেটের অংশ হিসাবে আসবে না। শ্যাডো সেটের অংশ হিসাবে আসবে 3 এবং 5, যেহেতু এই দুইটা উপাদান উভয় সেটে আছে। 3 5। আমরা প্রথমে a ইন্টারসেকশন c নির্ণয় করলাম। এবার আমরা a ইন্টারসেকশন c এর উপসেট নির্ণয় করব। সুতরাং পাওয়ার অফ a ইন্টারসেকশন c উপসেট নির্ণয় করতে হলে প্রথমে আসবে যে সেটের উপসেট, কোন একটি সেটের উপসেট হচ্ছে কোন একটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তার উপসেট বলা হয়। এখানে সেটের উপাদান সংখ্যা হলো 2টি, তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 স্কয়ার মানে 4টি। উপসেট নির্ণয় করতে হলে প্রথমে আসবে পাকা সেট, কারণ পাকা সেট সকল সেটের একটি উপসেট। এরপরে যতটা উপাদান আছে প্রত্যেকটা একবার করে আসবে। 3 একবার আসবে, 5 একবার আসবে, এরপরে দোনোটা উপাদান একবার আসবে, 3 5। এই উপাদানগুলো হচ্ছে a ইন্টারসেকশন c এর উপসেট। এখন উপসেটগুলোকে যদি আমি সেট দ্বারা প্রকাশ করি তাহলে a ইন্টারসেকশন c এর শক্তি সেট পাওয়া যাবে। এগুলোকে আমরা একটা সেট দ্বারা আবদ্ধ করলে a ইন্টারসেকশন c এর শক্তি সেট পাওয়া যাবে। তো আজকে আমি দ্বিতীয় পর্বে সেট অফ ফাংশনের সেট অধ্যায়ের দ্বিতীয় পর্বে সেট সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমি ফাংশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।